বিএনপির ৩ সংগঠনের ঢাকা আখাউড়া লং মার্চ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি। সচিব পর্যায়ের বৈঠকে ভারতকে স্পষ্ট ও জোরালো বার্তা বাংলাদেশের, নতুন কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু। আমার মনে হয় এটা শুরু, কারণ ভারতের মতো একটা হেজিমনিক রাষ্ট্রের সামনে বাংলাদেশ যে এখন মাথা উঁচু করে কথা বলতে পারছে, এটা প্রথম ধাপ। 14 বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার অর্থনীতি, ঐক্যমতের সরকার না হলে ভাগ্য বদলাবে না জনগণের। স্বাগত এখন বাণিজ্যে। শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজনের সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। সকাল থেকেই ঢাকা থেকে আখাউড়ার পথে রয়েছে বিএনপির লং মার্চ। সেখানে বিএনপির 3 অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের আয়োজনে এই লং মার্চ হচ্ছে। ইতিমধ্যেই ঢাকার বাইরে এই লং মার্চ চলে গেছে তাদের যাত্রা, সেই পথে তারা যাচ্ছে আখাউড়ার অভিমুখে। সেখানে আছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। আমরা সিফাত শাহরিয়ারের কাছ থেকে লং মার্চের সবশেষ তথ্য আবারও জানবো। সিফাতে, এই মুহূর্তে এই বিএনপির 3 অঙ্গ এবং সহযোগী সংগঠনের যে লং মার্চ আখাউড়া, বিশেষ করে আগরতলা অভিমুখে লং মার্চ, যেটি আখাউড়া গিয়ে শেষ হবে, সেখানেও একটি সমাবেশ হবে। এখন লং মার্চের অবস্থান কোথায়? লং মার্চের গালিব অগ্রভাগের অবস্থান বলা যায় কাঁচপুর ব্রিজও পার হয়ে গেছে। আমরা এখানে কিছুটা যাত্রা বিরতি দিয়েছি এবং নেতাকর্মীরা অনেকে এখানে যাত্রা বিরতি দিয়েছে। সবগুলো গাড়ি যখন এসে একত্রিত হবে আবারও এখান থেকে যাত্রা করবে, যেহেতু এটি মহাসড়ক, সেক্ষেত্রে মহাসড়কের উপরে আসলে দাঁড়ানো যাচ্ছে না দেখে তারা সামনে একপাশ হয়ে দাঁড়াচ্ছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি, এই যে একটি বড় যেই বহর সেটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই সাথে এখানকার যে নেতাকর্মীরা যারা রয়েছেন পথে পথে তারা ভারতীয় আগ্রাসন বিরোধী যেই মিছিল এবং ভারতীয় আগ্রাসন বিরোধী যেই বলা যায় স্লোগান, সেটি কিন্তু তারা দিচ্ছে। এবং তারা যেটি বলছে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সকলে একসাথে একত্র হয়ে কাজ করবে। এবং এখানকার যে বর্তমান যে অবস্থা আমরা যেটি দেখছি, যে অনেকগুলো গাড়ি ইতোমধ্যে চলে গেছে বহর নিয়ে। এবং ঢাকায় যেহেতু কিছুটা এখন অফিসের সময় যানজটও রয়েছে, সেক্ষেত্রে সবগুলো গাড়ি একসাথে আসলে মুভ করা সম্ভব হচ্ছে না। তবে আমরা এখানে একটি বড় যে বহর সেটি দেখতে পাচ্ছি। সে বহরের যারা নেতাকর্মী রয়েছে, সে নেতাকর্মীরা তাদের যে গাড়ি বহর নিয়ে সামনের দিকে যাচ্ছে। এবং এখানে যে 3 অঙ্গ সহযোগী সংগঠনের কথা বলা হয়েছে, সেটি হচ্ছে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল। আমরা কাঁচপুর ব্রিজ উপরেই এই মুহূর্তে রয়েছি এবং যে তাদের যে বহর সেটিও কাঁচপুর ব্রিজ পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমরা বহরের বলা যায় একেবারে অগ্রভাগের সাথে রয়েছে আজকের এই যে বলা যায় যে লং মার্চ, সেটির উদ্দেশ্য ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং ভারতীয় যে গণমাধ্যম রয়েছে সেই গণমাধ্যমের যে অপপ্রচার, লাগাতার এই অপপ্রচারের প্রতিবাদে তাদের আজকের এই লং মার্চ। এবং এই লং মার্চের আগে গত রোববার তারা একটি স্মারকলিপিও দিয়েছিল। এবং এই যে লং মার্চের যে যাত্রা, সেটি 9টার কিছু পরে শুরু হয়েছে, যেটি বলা হচ্ছে যে চলমান থাকবে। এবং এই পথের পরে আমরা যেটি সাইনবোর্ড পার হয়ে গেছি এবং কাঁচপুর ব্রিজ থেকে এই মুহূর্তে মোড় নিয়ে সেটি আখাউড়ার দিকে যাবে। এবং আপনাকে যদি আমি সেই যে পথ রুট সেটি বলতে চাই, সেই রুটটি হবে সাইনবোর্ড চিটাং রোডের কাঁচপুর মোড়ে যেহেতু এই মুহূর্তে রয়েছে, তারপরে তারাবত দিকে যাবে। এবং এখানে আমরা যে গাড়ি বহরের একটি বিশাল গাড়ি বহর সামনের যে অংশটি রয়েছে, সেই সামনের অংশে গাড়ি বহর রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে লং মার্চ এবং জাতীয় পতাকা
সম্বলিত যেই গাড়ির যেই বহর সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলে আজকে ঢাকা টু আগরতলার যে লং মার্চ সেটির যে গাড়িবহর, সেই গাড়িবহরের একেবারে সামনের অংশেই আমরা রয়েছি এবং তারা যেটি বলছে বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না এবং সেক্ষেত্রে সকলে একসাথে ঐক্যবদ্ধ থেকে একত্রে কাজ করার যে আহ্বান সেটি তারা নেতাকর্মীদের প্রতি দিচ্ছে। এবং আজকের এই রং মার্চ বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রতিক সময়ে যে দাঙ্গা বাঁধানোর জন্য তাদের যে অপপ্রচার সেটি বলা হচ্ছে যে সেটির উপরে প্রতিবাদ জানানোর জন্যই তারা মূলত তাদের যেই প্রতিবাদ হিসেবে যে লং মার্চ সেটি তারা পালন করছে। এবং এখানে একেবারে যেহেতু অনেকগুলো গাড়ি একসাথে, হাজারখানেক গাড়ি একসাথে হয়ে তারা যাচ্ছে, সেক্ষেত্রে বলা যায় যত অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে সবাই, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটের নেতাকর্মীরা একত্রিত হয়ে একসাথে এই প্রতিবাদের লং মার্চ পালন করছে ঢাকা টু আগরতলার যে অভিমুখে, অর্থাৎ আখাউড়া সীমান্ত গিয়ে তাদের এই লং মার্চটি শেষ হবে। এবং সেই সাথে আমরা যেটি এই মুহূর্তে দেখছি আশপাশের ইউনিট যেগুলো রয়েছে সেই ইউনিটগুলোর নেতাকর্মীরা এখানে কিন্তু অবস্থানও নিয়েছে। প্ল্যাকার্ডে লেখা আছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, অর্থাৎ এই আজকে এটি একেবারে বলা যায় যে একেবারে জাতীয় স্লোগানের মতো হয়ে গেছে। আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী কিংবা গণ অভ্যুত্থানের সময়কালেও দেখেছি যে দিল্লির যে আগ্রাসন কিংবা সেটিকে তারা আসলে সেভাবে গুরুত্ব দিচ্ছে না বলছেন অনেকে। বলা হচ্ছে যে শুধু দিল্লি নয়, বিদেশি যে কোনো আগ্রাসন রুখতে বাংলাদেশের সকল মানুষ একসাথে হয়ে তারা কাজ করবে। এবং গালিব আমরা যেটি দেখছি একেবারে গাড়ি বহরের সাথেই আমরা রয়েছি এবং আমরা সেটি দেখানোর চেষ্টা করব যে একার পুরো পথ জুড়ে তাদের পথসভা রয়েছে ভৈরবের মোড়ে। সেখানেই পথসভায় যে ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল, যুব দলের যে নেতাকর্মীরা তারা সেখানে যুক্ত হবেন এবং যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেখানে সভাপতিত্ব করবেন, কথা বলবেন। প্রধান অতিথি হিসেবে যুবদল সভাপতি মোনায়েম মুন্না কথা বলার কথা রয়েছে। তবে আজকে যে লং মার্চের সাথে আমরা আছি, এই লং মার্চের আগে তারা কিন্তু বিএনপির পক্ষ থেকে এবং এই তিনটি অঙ্গ সংগঠন পদযাত্রা করে তারা একটু স্মারকলিপিও দিয়ে এসেছিল এবং সেটির নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবং এই যে বাংলাদেশের বিরুদ্ধে মিডিয়ার যে অপপ্রচার বলা যাচ্ছে, ভারতের মিডিয়ার যে অপপ্রচার, সেই অপপ্রচারের প্রতিবাদে এবং তারা কিন্তু সাম্প্রদায়িক যে দাঙ্গা বাঁধানোর যে ষড়যন্ত্র সেটিও কিন্তু করেছে। গতকাল আমরা যেটি দেখেছি গত দেড় যুগে কিংবা তারও আগে থেকে এবং গণ অভ্যুত্থানে যে সকল মানুষ, মজলুম মানুষ ছিল যারা জুলুমের শিকার হয়েছেন, যারা নানা সময়ে গুম নির্যাতনের শিকার হয়েছেন, যেসব পরিবারের মানুষ আর স্বজনরা হত্যার শিকার হয়েছেন এবং অনেক পরিবার গতকাল এই যে মানবাধিকার দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছেন, তারা তাদের স্বজনদেরকে এখনও ফিরে পাওয়ার আশা করছেন। যারা যাদের স্বজনদেরকে হত্যা করা হয়েছে, যারা হত্যার সাথে জড়িত, আওয়ামী লীগ সহ যারা সরাসরি জড়িত ছিল, তাদের বিচারের দাবি জানিয়েছে স্বজনরা। এবং সেখান থেকে একই সুরে উচ্চারিত হয়েছে যে বাংলাদেশের বিনির্মাণে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সকলে একত্রিত হয়ে একসাথে কাজ করার যে অঙ্গীকার সেটি তারা জানিয়েছেন। বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির অর্থাৎ ডানবাম সবাই মিলে আমাদের সহকর্মীরা পুরো পথ জুড়ে রয়েছে। একেবারে বলা যায় নয়াপল্টনের মোড় থেকে শুরু করে পুরো পথ জুড়ে আমাদের সহকর্মীরা রয়েছে। আমি সাথে সাথে আছি, আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ রয়েছে। যাব জাওয়াদ মাহমুদের কাছে। জাওয়াদ, আপনি যেখানে আছেন কি দেখছেন, সেখানের অবস্থা কি? লং মার্চের যে যাত্রা শুরু করেছিল নেতাকর্মীরা কি বলছে জানাবেন।
লং মার্চ ঢাকা টু বা আগরতলা সেটি কিন্তু নয়াপল্টন যে কেন্দ্রীয় কার্যালয় ছিল সেখানে একটি প্রারম্ভিক বক্তব্য দিয়েছিল এই যে বিএনপির 3টি অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা, এবং সবশেষ বক্তব্য রেখেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপরেই কিন্তু আমরা দেখেছি যে গাড়ি বহর নিয়ে বিএনপির আসলে নেতাকর্মীরা এই যে লং মার্চের যাত্রা শুরু করেছেন। আমরা এই মুহূর্তে আরামবাগ আছি। আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি বহরের একদম সর্বশেষ প্রান্তে, যেটি আসলে বেশ আমরা দেখেছি সহস্রাধিক গাড়ি হবে যারা ইতিমধ্যে এই লং মার্চের উদ্দেশ্যে যাত্রা করেছে এবং আমাদের এই যে আরামবাগ অতিক্রম করেছে। এবং এখন দেখাচ্ছি যে সর্বশেষ গাড়ি বহরের যে কয়েকটি গাড়ি যে যারা শেষের পর্যায়ে ছিল সেই গাড়িগুলো যাচ্ছে। এবং এখানে দেখছি যে যারা গাড়িতে অংশ নিয়ে যাচ্ছেন বা অংশগ্রহণ করেছেন আজকের এই লং মার্চে, তারা মূলত হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানাচ্ছেন। এবং এই গাড়ি বহরগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়িতে বিভিন্ন ধরনের তাদের দলীয় প্লাকার্ড রয়েছে, দলীয় পতাকা রয়েছে, বাংলাদেশের পতাকা রয়েছে। এছাড়া এই যে লং মার্চের বিভিন্ন স্লোগান সম্পর্কিত বিভিন্ন স্টিকারে কিন্তু আমরা এই বেশ কয়েকটি গাড়িতে দেখেছি। এখন যেটি আছে যে এই গাড়ি বহরের সর্বশেষ যেটি অংশটি এবং শেষের কয়েকটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে একসাথে প্রায় কয়েকশো গাড়ি হবে যারা এই যে আরামবাগ মোড়টি রয়েছে সেটি অতিক্রম করেছে। এর আগে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি সেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে ফকিরাপুল মোড় হয়ে আরামবাগের এই অংশটি গাড়ি বহরের সেটি যেমন দেখিয়েছি। এবং আমরা দেখছি যে এই যে বলছিলাম যে এই আজকের যে লং মার্চে শুধু যে ঢাকার মহানগরের নেতাকর্মীরা এসেছেন সেটি কিন্তু না, আমরা যে দিনাজপুর থেকে দেখেছি যে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সেখান থেকে একটি গাড়ি বহর এসেছে। এছাড়া ঢাকার যে পার্শ্ববর্তী বিশেষ জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো রয়েছে। এবং আমাদের সামনে যে গাড়ি বহরটি আমরা দেখতে পাচ্ছি সেটি আমরা দেখছি যে এই গাড়ি। দর্শক, আমাদের সঙ্গে বিএনপির 3 সহযোগী এবং অঙ্গ সংগঠনের লং মার্চের সবশেষে জানাচ্ছিলেন সহকর্মীরা। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গণহত্যার মামলা ও বিচার কাজ নিয়ে বিশেষ পরামর্শক টবি ক্যাডমনের সঙ্গে প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। And impartial professionals. Having had meetings the last 2 days, I believe that there are still amendments that need to be made. I think great steps have been taken already. A lot of work needs to be done. I've had the opportunity to discuss with the investigators and the prosecutors this morning. I'm hugely impressed with the work that they've done. The work has been done to a very high professional standard, but what I would say is that the people of Bangladesh and the media in particular, you have to be patient and you have to allow the prosecutors and investigators to do their job properly. These are very complex cases. These are very important cases. It is essential that they are done properly, and it is essential that those that are standing with me today are allowed to do their work without external interference. That being said, this process is going to require the full assistance and support of the international community. I've discussed with the United Nations, I've discussed with the UK, US embassies and with the EU, and there is a great deal of support for this process because it is regarded as being a credible process and a much needed process to re-establish the rule of law in Bangladesh. I think you can all see the progress that has been made so far politically and legally. That process will be continued, and I will do whatever I can to support this office to ensure that these trials meet the highest international standards. But again, you have to be patient because these are complex matters, complex investigations that are going to take a great deal of time. The final point I would make is that we have had discussions with our colleagues at the International Criminal Court as well, based on the prosecutor, Mr. Karim Khan's recent visit to Bangladesh and his meeting with the chief advisor. There will be close cooperation with the International Criminal Court. But let me say this, it is essential that these trials are conducted here in this court in Bangladesh so that the whole of Bangladesh can see the standards that are being applied and can have faith in their institutions for the first time since 2009.
But we will be working closely with the International Criminal Court, we will be working closely with the United Nations and other institutions to ensure that all the necessary support is provided to the prosecutors, to the judges, and to ensure that anyone who faces trial before this court receives a fair trial, a transparent trial, and has all the rights that they are entitled to under the Constitution, under domestic law, and under the international treaties to which Bangladesh is a state party. I'd like to thank you very much for your time. We obviously have a lot more work to do. I don't know if it's appropriate to take questions. I'll leave that to the Chief Prosecutor to decide. I have two questions. Amendment brought to the law. Is it enough for fair trial to maintain international standards? I think the amendments that have been made are essential to ensuring fair trials. I believe that there are still some amendments that need to be made, and in consultation with the Chief Prosecutor, we will be presenting our view to the law advisor as to additional amendments, additional essential amendments that are necessary to ensure the fullest fair trial possible. Okay. There is another question. You are one of the most expert of extradition. I want to know what is the process of bringing back Sheikh Hasina to face fair trial. Thank you. So I do have some experience as a prosecutor in extradition matters. Obviously, there is an extradition treaty between Bangladesh and India, but we also are aware of what has been stated so far. I don't want to prejudge what India is going to do, but of course it is the role of the Chief Prosecutor and this office to ensure that charges are brought, that an extradition request is made, and obviously if extradition is refused, we will have to then look upon whether she is tried in her absence or whether in fact we look to the International Criminal Court to provide assistance in trying her. That is a matter that's not my decision to make, but certainly we would hope, and certainly we would make a call to India as a democratic state, that they respect the rule of law and they respect a lawful and proper request for her extradition when an extradition request is made. I have a question. I'm curious to know if it's possible to extradite the fugitives, including Sheikh Hasina, while retaining the death penalty in the process. This is my first question. And my second question to you, I guess, your prior engagement with the defense team in the last, whether I should say the last one, would impede people's pursuit to justice. So I'll deal with the second question first. So my experience of working previously for the defence at this court has shown me where the legal framework and the practice needs to be changed in order to meet the highest international standards. As a barrister, as a member of the Bar of England and Wales, I have a professional responsibility to uphold the highest standards of professional ethics and conduct, and that is what I will do. I have agreed to assist the prosecution and to advise as much as I can to ensure that that process is maintained. Secondly, when the death penalty. The first question in relation to the death penalty. Now, obviously, we are aware that for a number of states, particularly European states, that there is a refusal to extradite or to provide evidence in relation to proceedings where the death penalty is maintained. Now, of course, that will have to be a discussion that the government will need to engage in, and whether it is appropriate to maintain the death penalty in these proceedings. And it will have to be a question as to whether, if they maintain the death penalty, whether they will lose the support, the absolutely essential support of European nations and the United Nations. Of course, that's not a decision for me to take. That is a decision that affects the government, and I understand that is a very topical issue to have. But certainly a decision will have to be taken as to whether it is appropriate to suspend the death penalty for these cases, to issue a moratorium, or whether the
nature of these crimes are such that there will be a demand for the death penalty. Ultimately, it's a matter for the judges to decide as to whether the death penalty should be applied or not. Oh, sir, I have a question, please. Sir, we know it's the international court. Is it possible to make bridge as a judicial bridge to international criminal court and in this court? So, the first thing to recognise is that that Bangladesh is a member of the International Criminal Court and has been a member since I believe 2010. So, the International Criminal Court has jurisdiction over Bangladesh if Bangladesh is unwilling or unable to prosecute themselves. The question will be whether, in light of certain individuals being outside of the jurisdiction, whether they can be brought to this country, and whether it is then more appropriate for the International Criminal Court to issue warrants of arrest, as they have done in relation to Vladimir Putin and Benjamin Netanyahu recently. So that will have to be a question that will be asked at a later stage. But the one thing that I would say is that the International Criminal Court is not the answer to all problems. Even if it was to pursue a case against the senior leadership of the previous government, it would not be able to prosecute everyone. So that means that the vast majority of those who have been accused of crimes will have to be prosecuted before this tribunal. But it will have to be a complementary relationship between the International Criminal Court and the International Crimes Tribunal here. Thank you. So thank you very much. Earlier you refused from this tribunal and government, Awami government. This day you are come here as a heroic hero. So how do you feel now? This is the last question. I have to say that when the student revolution started, and I was watching very carefully what was happening, and then I received an invitation to visit Bangladesh. I have to say that I accepted that invitation with some trepidation. But what I can say is, since I've been here, what I see is a new country. I think it is something to be very proud of, which is happening. I think Dr. Yunus, in particular, leading the interim government, has taken great steps to re-establish a democratic process in this country. We have full confidence that this particular institution is being done properly. It was quite a moment for me to walk into the tribunal based on my previous experience. But as I said, it is a privilege and an honour to be here, and I will do whatever I can to do what the Chief Prosecutor and everybody else needs to do. Thank you. Thank you very much. Thank you. আজকে তো ইস্যু তো শেষ। কি বিষয়? উনি কোন বিষয়ে আজকে কথা বলেছেন, আপনাদের কি পরামর্শ, কোনো দুর্বলতা আছে কিনা সেটা বলেছেন কিনা, আর সেখান থেকে না আনতে পারলে সেই বিচার প্রক্রিয়া কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে তিনি আমাদের প্রসিকিউশন এবং ইনভেস্টিগেশন এজেন্সির সাথে বসেছেন, মিটিং করেছেন, আমরা যে সমস্ত কাজ করেছি ইতিমধ্যে সেই প্রোগ্রেসগুলো সম্পর্কে জেনেছেন। তিনি ইমপ্রেসড বলেছেন আমাদের কাজ সম্পর্কে। তিনি এটাও বলেছেন যে যেগুলো সংশোধিত হয়েছে সেগুলো খুব কাজের হয়েছে, আরও দু একটা বিষয়ে আরও অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হতে পারে, সেই ব্যাপারে আমরা সম্মিলিতভাবে প্রসিকিউশন এজেন্সির সাথে চিফ প্রসিকিউটরের সাথে পরামর্শক্রমে আমরা আরও কিছু বিষয় প্রপোজ করব, এটা তিনি বলেছেন। আর তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনার ব্যাপারে তিনি মনে করেন যে ভারত যেহেতু একটা ডেমোক্রেটিক রাষ্ট্র, তারা ডেমোক্রেসি এবং রুল অফ লয়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং ফর্মাল কোনো রিকোয়েস্ট যদি বাংলাদেশ সরকার মেক করে সেটার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা তাকে ফেরত পাঠাবেন। তিনি এটাও বলেছেন যে শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশের যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, যে তাকে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ হওয়ার পরে তাকে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে রিকোয়েস্ট করার পরে যদি ফেরত না দেওয়া হয়, বাংলাদেশ সরকার তাকে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের ব্যাপারে বিবেচনা করবেন এবং যদি প্রয়োজন হয় সেই ব্যাপারে আইসিসির পরবর্তী সময়ে যদি ভারত না দিতে চায় আইসিসির কোনো সহযোগিতা নেওয়া যায় কিনা সেটা পরবর্তী সময় বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক করবেন। তিনি এটা বলেছেন যে মৃত্যুদণ্ড থাকলে যে সমস্ত রাষ্ট্র এক্সট্রাডাইট করতে চান না সেই সমস্ত রাষ্ট্রের ব্যাপারে বলেছেন যে তারা
বাংলাদেশের বাস্তবতাটা আলাদা। বাংলাদেশের বাস্তবতায় এইখানে এই মামলার ব্যাপারে যে মৃত্যুদণ্ডের বিধান আছে এটার ব্যাপারে ডিসিশন নেওয়ার ক্ষমতা হচ্ছে আদালতের। আদালত ঠিক করবেন যে মৃত্যুদণ্ড দেওয়া হবে কি হবে না, এবং বাংলাদেশ সরকার এই মৃত্যুদণ্ডটা অ্যাবলিশ করবে কিনা এটা বাংলাদেশের জনগণের চাহিদা, এই রাষ্ট্রের বাস্তবতার আলোকে বাংলাদেশ গভর্নমেন্ট ডিসিশন নেবে, এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই। মোটা দাগে এই কথাগুলি তিনি বলেছেন, এবং তিনি বলেছেন তার অতীতের অভিজ্ঞতা থেকে তিনি জানতেন এই ট্রাইব্যুনালে একসময় তিনি ডিফেন্সকে অ্যাডভাইস করেছেন, এইখানে কোথায় কী কী সমস্যা হয়েছে, কী কী কারণে এই ট্রাইব্যুনাল বিতর্কিত হয়েছে সেটা তিনি জানেন এবং বুঝেন। সেই কারণে তিনি এই ইনভাইটেশন গ্রহণ করেছেন, আমাদেরকে অ্যাডভাইস করছেন যে অতীতে যে ভুলগুলো হয়েছে সেগুলো যাতে আর কখনো না হয়, এবং ফ্রি ফেয়ার এবং ইম্পার্শিয়াল একটা ট্রায়াল যাতে হয়, আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য একটা বিচার হয়, সেই ব্যাপারে তিনি প্রসিকিউশন এজেন্সিকে তিনি অ্যাডভাইস করবেন, সহযোগিতা করবেন। দুনিয়ার কাছে তিনি দেখাতে চান তার অতীতে তিনি বিভিন্ন সময় আইসিসিতে, তারপরে ICTY তার যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতার আলোকে এই ট্রাইব্যুনালকে তিনি অ্যাডভাইস করতে চান যাতে দুনিয়ার কাছে একটা গ্রহণযোগ্য বিচার হিসাবে এটা প্রতিষ্ঠিত হয়, সেই ব্যাপারে তিনি সব ধরনের তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। We had a great journey. Thank you. Thank you very much. আমাদের মিটিং চলছে। এই ছবিটাই থেকে গেল। হ্যাঁ, থ্যাংক ইউ। এই ছবিটাই থেকে গেল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গণহত্যার মামলা ও বিচার কাজ নিয়ে বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানের সঙ্গে প্রসিকিউশন টিমের বৈঠক হয়েছে। সেই বৈঠক শেষে ব্রিফিং করছিলেন দুজনই, আমরা সেখান থেকে সরাসরি যুক্ত ছিলাম। সচিব পর্যায়ে বৈঠকে দিল্লিকে স্পষ্ট ও জোরালো বার্তা দিয়েছে ঢাকা, বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে সাম্প্রতিক ঘটনায় ভারতের কাছে যৌক্তিকভাবে নিজেদের অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ। এই বৈঠককে দুই দেশের নতুন কূটনৈতিক যাত্রাও বলা হচ্ছে, যদিও ভারত কি ব্যবস্থা নেয় তার জন্য অপেক্ষা করতে হবে। আরও জানাচ্ছেন নাইম আবির। 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী ধর্মীয় উস্কানি, আগরতলায় কূটনৈতিক মিশনে হামলাসহ নানা কারণে বাংলাদেশ ভারত সম্পর্ক যখন তলানিতে, তখনই ঢাকায় হয়ে গেল দুদেশের মধ্যকার সচিব পর্যায়ের বৈঠক। প্রায় 2 ঘন্টার বৈঠকে উঠে আসে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো। বৈঠকে ভারত থেকে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নিতেই আগ্রহ দেখানো হয়। বলা হয় ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ও উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করতে চায় তারা। আর সংখ্যালঘুর নিরাপত্তা নিয়ে জানানো হয় উদ্বেগ। India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future. ঢাকার পক্ষ থেকে বলা হয় বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চায় না। ভারতের গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার হচ্ছে, সেই বিষয়ে পদক্ষেপ নিতেও বলা হয়। জানিয়ে দেয়া হয় শেখ হাসিনার ভারতে বসে দেয়া বক্তব্য পছন্দ করছে না বাংলাদেশ। সীমান্ত হত্যা বন্ধ, পণ্য আমদানি রপ্তানি নিরবিচ্ছিন্ন করা, বন্যার পূর্বাভাস দেয়া, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও দুদেশের অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তিতে জোর দেয় ঢাকা। সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। সব মিলিয়ে বৈঠকে ভারতকে যেসব বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছে ঢাকা, সেগুলোকে বাংলাদেশের জোরালো অবস্থান বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে ভারতকে কখনো বাংলাদেশের কোনো সরকার এমনভাবে বলেনি। সাধারণত ভারতের সাথে কূটনৈতিক বৈঠকগুলোতে আমরা এগুলোর আগে কখনো বলতে দেখিনি। সেটি হলো যে ভারতের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ এটা পছন্দ করি না এবং এটা আমরা মেনেও নিব না। এই যে মেসেজটা, এটার মানে হলো এই যে আমাদের সিদ্ধান্ত আমরা নিব, স্বাধীনভাবেই নিব। এটি আমার মনে হয় একটা শক্ত অবস্থান ভারতের প্রতি আমাদের, এবং আমাদের একটা শক্ত মেসেজ। মনে হচ্ছিল যে বাংলাদেশ এখানে থেমে থাকবে না, তো আমার মনে হয় এটা শুরু। কারণ ভারতের মতো একটা হিজেমনিক রাষ্ট্রের সামনে বাংলাদেশ যে এখন মাথা উঁচু করে কথা বলতে পারছে, এটা প্রথম ধাপ। এরপর হবে এটার অ্যাকচুয়ালাইজেশন। যখন বাস্তবায়ন ঘটবে তখন আস্তে আস্তে বাংলাদেশ কিন্তু তার নিজের পায়ে দাঁড়াবে এবং তার শক্তিকে জানান দিবে। এই বৈঠককে দুদেশের নতুন কূটনৈতিক যাত্রাও বলা হচ্ছে, যাকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে সমতা ও ন্যায্যতার সম্পর্ক। জুলাই আগস্টের ঘটনার পরে বলতে গেলে কূটনীতি থেকে সরে গিয়েছিল। দুই দেশের সম্পর্কের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য সবগুলোই ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেটা থেকে তারা দুই দেশে মনে করলো কূটনীতির মধ্যে যাওয়া দরকার, এবং তারপর থেকেই আমরা দেখলাম যে পররাষ্ট্র সচিব ভারতের সেও বাংলাদেশে আসার জন্য কথা বললে এবং
আসলো, মিটিংও হলো। অন্য কথায় দুই দেশ এখন কূটনীতির মধ্যে তারা রাজি হয়ে গেল। গেল 15 বছর বাংলাদেশ ভারত সম্পর্ক একতরফা উল্লেখ করে এই বিশ্লেষক বলছেন, সমতা আনতে না পারলে দুদেশের সম্পর্ক টেকসই হবে না। কেন আমরা ট্রানজিটকে বলছি একতরফা হচ্ছে, এই আমি সবসময় বলে এসেছি যে কোনো সম্পর্ক যখন একতরফা যদি হয়, বিশেষ করে এই ট্রানজিট কানেক্টিভিটির ব্যাপারে, সেটা কিন্তু টেকসই হয় না। কারণ দুই দেশের জনগণ যদি লাভ না করে, ওটা একসময় না একসময় বাধা আসবেই। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক সফল মনে করা হলেও এখন দেখার বিষয় সম্পর্ক উন্নয়নে ভারত কি পদক্ষেপ নেয়। নাঈম আবির, এখন। দর্শক, সকাল থেকেই বিএনপির 3 সহযোগী সংগঠনের আয়োজনে আখাউড়া অভিমুখে লং মার্চ শুরু হয়েছে এবং সেটা ইতিমধ্যেই ঢাকা শহর থেকে বেরিয়ে আখাউড়ার পথে রয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। এই লং মার্চের সাথে আমরা আবারও সিফাতের সঙ্গে যুক্ত হতে চাই এবং জানতে চাই, সিফাত, এই মুহূর্তে লং মার্চের অবস্থান কোথায় রয়েছে? রয়েছে এবং বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক যে দাঙ্গা বাঁধানোর যে ষড়যন্ত্র দিনের পর দিন করে চলছে এবং বিশেষ করে অন্তর্বর্তী সরকার গত 8 আগস্ট যখন ক্ষমতা অর্থাৎ তাদের দায়িত্ব যখন গ্রহণ করে, ঠিক তখন থেকে এই যে দিল্লির যে মিডিয়াগুলো রয়েছে তারা যে অপপ্রচারে লিপ্ত হয়েছে সেটি কিন্তু স্পষ্ট এবং অনেকটা অবাস্তব অপপ্রচার বলা যায়, যেটির সাথে আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় শতভাগে ভুল তথ্য দিয়ে মিডিয়ার যারা রয়েছে, গণমাধ্যমের, দিল্লির বিশেষ করে কলকাতার সহ পশ্চিমবঙ্গের যে মিডিয়াগুলো রয়েছে, গণমাধ্যমগুলো রয়েছে, তারা যে বার্তাটি আসলে তারা দিতে চায় সেটি আসলে বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক যে দাঙ্গা সেটি সৃষ্টি করার লক্ষ্যে মূলত দেখা যায় যে সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে তাদের যে অপপ্রচার সেটি চলছে। এবং আমরা পথে পথে অনেকগুলো আমরা যেটি দেখছি, পথে পথে আমরা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যে বহর সেটি আমরা কিন্তু দেখছি, পথে পথে তারা কিন্তু স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। এবং এখন আমরা যেখানে আছি বলা যায় তারাবো পৌর যুবদল দেখছি, তারাবো এলাকায় আমরা পৌঁছে গেছি এবং এই তারাবো এলাকায় যে নেতাকর্মীরা তারা রাস্তার 2 ধারে দাঁড়িয়ে বিদেশে কারা বন্ধু আছে, বিদেশে কোনো প্রভুত্ব মেনে নেওয়া হবে না বলে তারা উল্লেখ করেন। এবং এখানে আমরা যেটি দেখছি যে তারা ঢাকা টু আখাউড়া অর্থাৎ আগরতলা অভিমুখে যে লং মার্চের তারা যাচ্ছে সেটির এখান থেকে তারা সেটিকে সফল করার জন্য অর্থাৎ ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে। এই ভারতীয় আগ্রাসনের কথা আসলে সবার আগে মনে আসে সাইদ, মুগ্ধ, ওয়াসিমদের কথা, যারা এই গণঅভ্যুত্থানে এই ফ্যাসিবাদদের বিরুদ্ধে এই যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য কাজ করেছিল, তাদের বিরুদ্ধে যারা কাজ করেছিল তাদের বিরুদ্ধে লড়ে গেছে, জীবন দিয়েছে, সেসব মানুষের নাম সম্বলিত প্ল্যাকার্ড আমরা এখানে দেখা যাচ্ছে এবং এই প্ল্যাকার্ডে লেখা আছে এক জাতি এক দেশ, বাংলাদেশ বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের মানুষ যে বাংলাদেশি হিসাবে বাংলাদেশের সার্বভৌমত্ব, এখানে আমরা নারীদের একটা বড় অংশ দেখতে পাচ্ছি একেবারে রাস্তার ধারে। বলা যায় এখানকার যে নারী সমাজ রয়েছে তারা এখানে এসে যুক্ত হয়েছেন এবং এখানে তারাও স্লোগান দিচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় নারী পুরুষ সকলে একত্রিত হয়ে কাজ করার যে একটি অঙ্গীকার সেটি কিন্তু তাদের স্লোগানে এবং প্ল্যাকার্ডে উঠে এসেছে। এবং এই লং মার্চকে সফল করার জন্য তারাবো উপজেলার আমরা যেটি দেখছি যে এখানকার যে সাধারণ যারা সমর্থক রয়েছে বিএনপি অঙ্গ সংগঠনের এবং ছাত্র জনতা, তারা কিন্তু এখানে যুক্ত হয়েছে।
এবং তারা এখান থেকে স্লোগান দিচ্ছে এবং আমরা নারীদের একটি অংশের কথা বলছিলাম। এই গণ অভ্যুত্থানেও কিন্তু নারীদের যে ভূমিকা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের যে ভূমিকা কিংবা বিদেশি আগ্রাসন মোকাবেলায় নারীদের যে ভূমিকা সেটি কিন্তু চোখে পড়ার মতো। এবং আমরা এই নারীদের যে স্বয়ং উপস্থিতি সেটি কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায়, বাংলাদেশকে বিদেশি আগ্রাসন থেকে রক্ষায় আরো বেশি শক্তি যোগাবে। এবং এখানকার যে নেতাকর্মীরা রয়েছে তাদের যে স্লোগান সেটি হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশ, অর্থাৎ এই তাদের বাংলাদেশের বিরুদ্ধে যতই বিদেশি আগ্রাসন চলুক সেটিকে তারা রুখে দিতে চান। এবং আমরা যতগুলো এখন পর্যন্ত তারাবো পর্যন্ত যেহেতু পৌঁছিয়েছি, যতগুলো মোড় দেখেছি প্রত্যেকটি মোড়ে মোড়ে প্ল্যাকার্ড নিয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কড়া বার্তা দিচ্ছে বাংলাদেশের মানুষ। এবং তারা বারবার একটা কথা বলছে, এক জাতি এক দেশ, বাংলাদেশ বাংলাদেশ, সাইদ মুগ্ধ ওয়াসিম, পথ হারাবে না বাংলাদেশ, এমন স্লোগান কিন্তু তারা এখান থেকে দিচ্ছে। এবং সাইদ ওয়াসিম মুগ্ধদের কথা মনে করে ভারতীয় আধিপত্য নিপাত যাক এমন কথা তারা কিন্তু বলছে। এবং এখানে আমরা যেটি দেখছি যে এখানে মানুষ কিন্তু প্ল্যাকার্ড নিয়ে যে স্লোগান দিচ্ছে সেটি কিন্তু দেখাই যাচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপোষ নয়। এটি কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নিয়মিত যে বক্তব্য, সে বক্তব্যে তিনি তুলে ধরছেন এবং সেটি তারা প্ল্যাকার্ডে কিন্তু তুলে ধরছেন যে ভারতীয় যে আগ্রাসন সেটি রুখে দিতে। এবং আজকের এই যে লং মার্চ ঢাকা টু আগরতলা অভিমুখে সেটির একেবারে সম্মুখ ভাগেই আমরা রয়েছি এবং সেই সম্মুখ ভাগ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যে পথে পথে যতগুলো এই নারায়ণগঞ্জ জেলার যে উপজেলাগুলো সেগুলো আমরা পার করছি এবং নারায়ণগঞ্জ জেলার উপজেলার যে নেতাকর্মীরা রয়েছে, তারাবো পৌর ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলকে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের যে পথে পথে মানুষের যে মিছিল সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং বিএনপির 3 সহযোগী এবং অঙ্গ সংগঠনের আয়োজনে ঢাকা আখাউড়া লং মার্চ চলছে, সেই বিষয়ে সবশেষ শুনছিলাম সহকর্মী সিফাত শাহরিয়ারের কাছ থেকে। এদিকে বিএনপির 3 সহযোগী সংগঠনের আখাউড়া অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। আখাউড়া অভিমুখে লং মার্চ ঘিরে পরিস্থিতি কেমন দেখছেন এবং কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে? গালিব, সম্প্রতি যে ভারতের আগরতলাতে যে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা হয়েছে সেটির প্রতিবাদে কিন্তু আজকে সকাল থেকে যেই বিএনপির 3 সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যে লং মার্চটি যেটি শুরু হয়েছে সেটি কিন্তু আজকে বিকাল 3টা নাগাদ এই আখাউড়া স্থলবন্দরে যে ট্রাকইয়ার্ড আছে সেখানে কিন্তু এসে পৌঁছানোর কথা রয়েছে এবং তারপর এখানে একটি সমাবেশের কিন্তু আয়োজন করা হয়েছে যেখানে আসলে 50 থেকে 60 হাজারের মতো নেতাকর্মী সমাগম হবে বলে আমরা এখানকার যারা বিএনপি নেতাকর্মী আছে তাদের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি। গালিব, আপনি যেটি জানতে চেয়েছেন আসলে এখানকার নিরাপত্তা ব্যবস্থা, আমরা কথা বলেছিলাম এখানকার বিজিবির 60 ব্যাটালিয়নের যিনি অধিনায়ক আছেন লেফটেন্যান্ট কর্নেল জাবির বিন জব্বার, তিনি যেটি বলছেন যে সীমান্ত যেহেতু একটি স্পর্শকাতর জায়গা এবং এখানকার সীমান্ত সুরক্ষার জন্য কিন্তু এই লং মার্চকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন না হয় সেজন্য আসলে তাদের যে স্বাভাবিক যে নিরাপত্তা আছে তা থেকে কিন্তু দ্বিগুণ নিরাপত্তা এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা এখানে প্রায় 4 প্লাটুন কিন্তু বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া যে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের যে সদস্যরা আছে তারাও কিন্তু আসলে এখানে মোতায়েন থাকবেন বলে আমরা জেলা পুলিশের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি। অর্থাৎ বলা যেতে পারে আসলে এই লং মার্চকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা যেন না ঘটে, অর্থাৎ যেন সুন্দরভাবেই যেন আসলে এই সমাবেশ যেন সম্পন্ন হয় সেজন্য আসলে আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে পর্যাপ্ত পরিমাণ কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গালিব, আজকে তথ্য আপনাকে দিয়ে রাখি যে এই আখাউড়াস্থল বন্দর দিয়ে কিন্তু এটি কিন্তু একটি রপ্তানিমুখী বন্দর, তবে আজকে এই লং মার্চকে ঘিরে কোনো ধরনের আমদানি রপ্তানির ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের বাধা কিন্তু আমরা এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। আমরা কথা বলেছিলাম এই আখাউড়া স্থল বন্দরের যিনি সহকারী পরিচালক আছেন মাহমুদুল হাসানের সঙ্গে, তিনি যেটি বলছেন যে আজকে সকাল থেকে কিন্তু স্বাভাবিকভাবে তাদের যে আমদানি রপ্তানি যে কার্যক্রমটি আছে সেটি কিন্তু চলছে এবং এখন পর্যন্ত প্রায় 15 পিকআপ মাছ কিন্তু এই বন্দর দিয়ে রপ্তানি হয়েছে। এছাড়া
আর্মি এভিয়েশন বেসিক কোর্স 13 এর সমাপনী অনুষ্ঠানে কথা বলছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সরাসরি যুক্ত হচ্ছে। I thought that my second profession can be flying. I don't know. At this age, he has logged my name. I have flown more than 8 hours with CASA. So, sitting in the cockpit, it is very exciting actually. You can see from where the aircrafts are coming, the traffic, and the vertical separation and the lateral separation. So cockpit is a very busy place, very challenging place as I find, and it's very exciting. So I wish all the best. Thank you very much again for inviting me here. I really enjoy coming to Army Aviation and flying with the Army Aviation aircraft. He's a very safe, very dedicated pilot, very bold pilot. When they are given a task mission, they would love to accomplish. When I was Commander 46 Brigade, I wanted to reconnect my exercise area. It was a cloudy day. The pilots, they took off. I told them they're okay, so we can abandon. No, sir, we will accomplish the mission. So they had been flying in the clouds, trying to show me the area where we'd like to have the exercise. I was very impressed by seeing their dedication, their sense of urgency, their willingness to accomplish the mission. I'm really impressed, and I'm sure that with this kind of mindset, they will prosper. They will excel. It's not that only they are evacuating the patients from here to there. It's not that they are carrying the passengers. They are also delivering the munition. They are conducting the surveillance missions. We are very proud of our aviation. Thank you very much. Thank you very much, and congratulations to all the pilots. Best of luck. I wish all the best. Allah Hafiz. Thank you very much, sir, for a valuable speech. কথা বলছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সরাসরি যুক্ত হচ্ছিলাম সেখান থেকে। দিন দিন কমছে তাপমাত্রার পারদ, পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা, কুয়াশার সাথে হিমেল হাওয়া কাবু করছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের। মেহেরপুরে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমে দাঁড়িয়েছে 11 ডিগ্রি সেলসিয়াসে, ফলে সবচেয়ে বেশি দুর্ভোগে শ্রমজীবীরা। এদিকে শীতের কারণে বেড়েছে জ্বর, ঠান্ডা, কাশি সহ ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব। পঞ্চগড়ে প্রতিদিন সন্ধ্যার পর থেকেই বাড়ছে শীতের প্রকোপ, ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে দুর্ভোগে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কমলেও হেডলাইটে জ্বালিয়ে চলাচল করছে অধিকাংশ যানবাহন। এতে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে মহাসড়ক ব্যবহারকারীদের। এছাড়া শীতের তীব্রতা বেড়েছে দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকার পর 8.5 ঘন্টা পর আবারও স্বাভাবিক হয়েছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানান, মঙ্গলবার রাত 11:30টার দিকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে, ফলে অস্পষ্ট হয়ে যায় নদীর মধ্যে থাকা চ্যানেলের মার্কিং পয়েন্ট। এতে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলদিয়া নৌপথে রাত 12:40 থেকে ও আরিচা কাজিরহাট নৌপথে রাত 12:30টার দিকে বন্ধ করা হয় ফেরি চলাচল। দর্শক, শেষ করছে এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। বিএনপির 3 সংগঠনের ঢাকা টু আখাউড়া লং মার্চ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি। হাসিনার অনুপস্থিতিতে বিচার চলতে বাধা নেই, গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়া সম্ভব বললেন টবি ক্যাডমন। সচিব পর্যায়ের বৈঠকে ভারতকে স্পষ্ট ও জোরালো বার্তা, বাংলাদেশের নতুন কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু। আমার মনে হয় এটা শুরু, কারণ ভারতের মতো একটা
হিজিমনিক রাষ্ট্রের সামনে বাংলাদেশ যে এখন মাথা উঁচু করে কথা বলতে পারছে, এটা প্রথম ধাপ। এবং 14 বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার অর্থনীতি ঐক্যমতের সরকার না হলে ভাগ্য বদলাবে না জনগণ। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।